আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা নিউজ পেয়েছে। যখন ফেসবুক সার্ফিং করছিলাম, সো ভাবলাম এটা নিয়ে একটা আলোচনা করা দরকার, এবং এটা আমাদের আশেপাশের রিজিওনাল ঘটনাগুলো ঘটছে অর্থনীতির দিক থেকে স্পেশালি, সেখানে খুবই গুরুত্বপূর্ণ। সো দেখা যাচ্ছে নিউজ করেছে পত্রিকাটার, এটা একটা পত্রিকা না, ঠিক এটা একটা ট্যাবলয়েড, যেটার নাম হলো দি প্রফিট। এটা হলো পাকিস্তানের অন্যতম একটা বিখ্যাত পত্রিকা আছে বা বড় পত্রিকা আছে, পাকিস্তান টুডের অর্থনীতি ভিত্তিক, যেখানে অর্থনীতির রিলেটেড আলোচনা করে সেইটা একটা অংশ। তো এইখানে নিউজটা এসেছে যে পাকিস্তানস ইনফ্লেশন টু ফল বিলো 0.5% ইন এপ্রিল, লোয়েস্ট ইন 6 decades রিপোর্ট। এবং নিচে লেখা আছে টপ লাইন সিকিউরিটিজ project average inflation to ease to 4.87% for 10 months in financial year 2025. এখন যে অর্থাৎ বেসিক কথা হলো, গত 60 বছর 60 বছরের মধ্যে পাকিস্তানের অর্থনীতির যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির হার, এটা আসলে সর্বনিম্ন পর্যায়ে আছে, এবং সেটা এসেছে গত এপ্রিলে। এবং এখানে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এই কারণে যে এপ্রিলে কিন্তু রমজান ছিল, এবং এপ্রিল অর্থাৎ এপ্রিল জাস্ট রমজানটা শেষ হয়েছে, এবং তারপরও ঈদটাও কেবল শেষ হয়েছে। তো কিন্তু সেভাবে ভাবা হচ্ছিল এপ্রিলে হয়তো এগুলোর পরে দেখা যাবে যে আমাদের মুদ্রাস্ফীতির লেভেলটা বেড়ে যাবে, কিন্তু সেখান থেকে কিন্তু না বেড়ে আরও কমছে, এবং কমতে কমতে সেটা গত 6 দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে গেছে। তো প্রশ্ন হলো যে এইটার আসলে ব্যাখ্যাটা কি, যে একটা দেশের যদি সে দেশের অর্থনীতি চলতে থাকে, তার মুদ্রাস্ফীতি এত কিভাবে কমে যায়। তো এই বিষয়টা আমাদেরকে আসলে একটু মাথায় নেওয়া দরকার, এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে অনেক ডিটেলস ওনারা এগুলো নিয়ে আলোচনা করেছে। আসলে ঘটনাটা কী ঘটছে একটু বুঝতে হবে, যে পাকিস্তানের অর্থনীতিতে গত 3 বছরে আসলে কি ঘটে গেছে। গত 3 বছরের যে ঘটনাগুলো ঘটেছিল, সেখানে প্রথম যে ঘটনা, এটা বুঝতে হবে আমাদের 2022-এর দিকে যেতে হবে। 2022-এ যে ঘটনা হলো, যে এই তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তান, ফর্মার পাকিস্তান প্রাইম মিনিস্টার সেইস ইমরান খান। এখানে ওই সময় পাকিস্তান মুসলিম লীগ নুন, যেটা পিএমএল এন, ওনার একজন নেতা ছিলেন, এবং একসময় পাকিস্তান প্রধানমন্ত্রী শাহেদ খান, উনি বলছিলেন যে ইমরান খান যে আইএমএফ এর সাথে তিনি তার ডিলটা ব্রিচ করেছে, এটা হচ্ছে সুইসাইড বম্বিং এগেন্স্ট দ্য কান্ট্রি। এই কথাটা কে বলছিলেন? শাহেদ খান আব্বাস। কেন এই কথাটা তিনি বলছিলেন? যে ওই সময় পাকিস্তানের সাথে আইএমএফ এর একটা ডিল হয়েছিল, যে তারা কিছু চুক্তি স্বাক্ষর করেছিল, এবং সেখানে প্রায় তাকে $6 বিলিয়ন দেবে, যেটা এখানে দেওয়া হচ্ছে। পাকিস্তান মেকিং দ্য লাস্ট ডিস ইফোর্ট টু পারসিউ আইএমএফ টু রিলিজ মোর ফান্ডস। $6 বিলিয়নের মতো একটা এসেছিল, কিন্তু তিনি যখন দেখতে পেয়েছিলেন তার বিরুদ্ধে ভোট অফ নো কনফিডেন্স চলে এসেছে, তিনি কি করলেন? তিনি আইএমএফ এর সাথে ডিল ভেঙে দিয়েছিলেন, এবং ওই সময় তিনি একটা উদ্ভট কাজ করেছিলেন, যে সারা বিশ্বে তখন তেলের দাম বাড়ছিল, উনি তেলের দাম তখন কমিয়ে দিয়েছিলেন, 10 রুপির মতো কমিয়ে দিয়েছিলেন। এরপর কি হলো? এরপর তো ইমরান খানের সরকার চলে গেল। ইমরান খানের সরকার চলে যাওয়ার পরে যখন নতুন সরকার আসলো, আইএমএফ কিন্তু তাদের সাথে আর ডিল করতে ডিলে করেছিল, কারণ তারা এখানে একটা কনফিডেন্সের অভাব ছিল, যে আবার নতুন সরকার এসেছে, এই সরকার কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি ছিল না, এই সরকার কি তার টার্ম পুরো করবে সে থেকে কোনো গ্যারান্টি ছিল না। এরকম কিছু না করার কারণে, এবং আমার পার্সোনাল যেটা অবজারভেশন, হয়তো ভারত চেয়েছিল আইএমএফকে যে একটু ফোর্স করার জন্য, যাতে পাকিস্তানকে আরও বেশি প্রেশার দেওয়া হয়, এবং হয়তো পাকিস্তানকে যাতে ডিফল্টার হিসাবে বা দেউলিয়া হিসাবে করা যেতে পারে, ডিক্লেয়ার করা যাবে, সেভাবে চেষ্টা করেছিল যাতে ডিলে হয়। যাই হোক, পাকিস্তানের কিছু বন্ধু রাষ্ট্র আছে, আমরা জানি পাকিস্তানের খুব 3 থেকে 4টে খুব ঘনিষ্ঠ রাষ্ট্র আছে। চীন তো আছেই, এর সাথে রয়েছে সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এবং টার্কি। তো মোটামুটি এই সকল বন্ধু রাষ্ট্রের সহায়তায় পাকিস্তান ওই সময় দেউলিয়া ঘোষণা থেকে বাঁচিয়েছিল, এবং আলটিমেটলি শাহবাজ শরীফ, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি নিজে ফোন করেছিলেন আইএমএফ এর তৎকালীন হেডকে, এবং আলটিমেটলি পাকিস্তান এবং আইএমএফ এর মধ্যে একটা ডিল সম্পন্ন হয়। তো এই ঘটনার প্রেক্ষাপটটা ব্যাখ্যা করার কারণটা হলো এই, যে ওই সময়তে পাকিস্তানের মুদ্রার মান, যখন ইমরান খান সরকার ক্ষমতা থেকে চলে গিয়েছিলেন, তো ওই সময় পাকিস্তানে $1 ছিল 180-85 রুপি বা এই রেঞ্জের মধ্যে ছিল, কিন্তু সেইটা মুদ্রার মান কমে প্রায় 300 রুপির কাছাকাছি চলে গেছিলো, 300 রুপির নিচেও চলে গিয়ে উপরেও চলে গেছিলো। সো ফলে ওই সময় প্রত্যেকটা জিনিসের দাম এত পরিমাণ বেড়ে গিয়েছিল,
সেটা অকল্পনীয়। কারণ আপনি চিন্তা করেন একটা জিনিস আজকে আপনি একটা জিনিসের দাম বিশ্ববাজারে $1, কিন্তু আপনি আজকে সেটা হয়তো আমরা যদি এখন বাংলাদেশে সেটা এখন হয়তো 125 টাকায় কিনছি। এটা যদি কোনো কারণে এখন এই ডলারের দাম যদি 150 টাকা হয়ে যায়, তাহলে আমাকে কিন্তু 25 টাকা বেশি পে করতে হবে। হ্যাঁ, আমরা তো পাকিস্তানও স্বাভাবিকভাবে সব ইম্পোর্টেড যে জিনিসগুলো ছিল, এবং যেহেতু পাকিস্তানকে তার আমদানির অনেক কিছুই আমদানি করতে হয়, সবচেয়ে বেশি আমদানি করতে হয় তার জন্য যে জ্বালানি সামগ্রীগুলো আমদানি করতে হয়, কয়লা, গ্যাস, তেল। হ্যাঁ, এবং অন্যান্য, তো প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছিল, যেহেতু জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে প্রত্যেকটা জিনিসের দামই অটোমেটিকভাবে বেড়ে যাচ্ছে। র মেটেরিয়ালস যেগুলো আসে সেগুলোর দাম বেড়ে যাচ্ছিলো। সুতরাং ওই সময়ে 23 এবং 24-এ তখন ইনফ্লেশন অনেক চলে গিয়েছিল, প্রায় 30-এর কাছাকাছি চলে গিয়েছিল। এখন কি হয়েছে, এখন পাকিস্তানের ইকোনমি একটা স্টেবল কন্ডিশনে এসেছে। পাকিস্তানের রুপি যেটা আছে, এই রুপির মান এখন মোটামুটি স্টেবল আছে, 280-র আশেপাশে ঘোরাফেরা করছে, কখনো একটু কমে কখনো একটু বাড়ে। যার কারণে হলো যে জিনিসপত্রের যে দাম বেড়ে গিয়েছিল ওই দাম কিন্তু একেবারে কমে যায়নি, কিন্তু দেখা যাচ্ছে ইয়ার টু ইয়ার যখন আমরা কম্পেয়ার করি, অর্থাৎ দেখা যাচ্ছে ধরেন যে একটা প্রোডাক্টের দাম একটা ছিল গত বছর যে টাকা যা ছিল সেখান থেকে তার দাম খুব একটা বাড়েনি। কারণ বাড়েনি, কারণ পাকিস্তানের মুদ্রা অলরেডি ডিভ্যালুড, এই মুদ্রার দাম এত কম না, এটাকে ডিভ্যালু করে রাখা হয়েছে, যার কারণে মুদ্রার মান কমছে না এবং প্রোডাক্টের দামও ওইভাবে বাড়ছে না, কারণ দাম তো যা কমে যাওয়ার সেটা কমে গিয়েছি, সেটা আর কমার তো কোনো সুযোগ নেই। যার কারণে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এটা স্বাভাবিকভাবেই কমবে, এবং একটা স্টেজে এসে যখন আবার এই যে ডিভ্যালুয়েশনটা, যদি এর মধ্যে যদি পাকিস্তান তাদের এক্সপোর্ট বাড়াতে না পারে, তাদের রেমিটেন্স যদি বাড়াতে না পারে, হয়তো আস্তে আস্তে আবার দেখা যাবে দাম আবার এই যে ইনফ্লেশনটা আবার বৃদ্ধির দিকে চলে যাবে। তো একটা গ্রোয়িং ইকোনমির জন্য একদম ইনফ্লেশন কম থাকাটাও খারাপ, আবার ইনফ্লেশন একদম বেশি হয়ে যাওয়াও কিন্তু সেটাও খারাপ। এবং এই যে দেখুন এখানে একটা ফিঞ্চ রেটিং বলছে, ইন ইটস রিসেন্ট রিপোর্ট প্রেডিক্টেড পাকিস্তান ইনফ্লেশন টু অ্যাভারেজ 5% in financial year 25 before rising to 8% in the financial year 26। তার মানে 2026-এ কিন্তু এটা আরও বাড়বে। ফিঞ্চ রেটিং কিন্তু এটা বলছে, তার মানে হলো অ্যাভারেজ 5 to 8% এটা যদি থাকে দ্যাটস ভালো। আর আরেকটা জিনিস হলো যে এখানে ইন্টারেস্ট রেট কিন্তু এখনও আছে 1200 বেসিস পয়েন্টসে, অ্যান্ড কারণ এটা কিন্তু 1200 বেসিস পয়েন্ট 12%, 12% সুদের হার সেখানে, এইটাও কিন্তু আগে একসময় অনেক বেশি ছিল। তো যখন ইন্টারেস্ট রেট 12% থাকে তখন কিন্তু এটা বাংলাদেশের কাছাকাছি, কিন্তু এটা ইন্টারেস্ট রেট যদি আমরা না কমাতে পারি, যেহেতু ইনফ্লেশন কমে গেছে হয়তো এটা আর একটু কমবে, কারণ যদি এটা কমে তখন কিন্তু মানুষ ব্যবসা বাণিজ্যে আগ্রহ হবে, মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে হয়তো একটা ব্যবসা করবে, একটা বাড়ি করবে, একটা গাড়ি কিনবে, ফলে অর্থনীতি যখন কাজবাজ বাড়বে, কনজাম্পশন বাড়বে, স্বাভাবিকভাবে তখন আবার ইনফ্লেশনটা বেড়ে যাবে। সুতরাং এখানে একটা ব্যালেন্স পলিসি নিতে হবে পাকিস্তানকে, যাতে ইনফ্লেশন একদম না একদম কমে গিয়ে নীল হয়ে গেল সেটাও ভালো হবে না, আবার একদম বেড়ে গিয়ে আবার সেই মানুষের জীবন একদম অতিষ্ঠ করে দিল সেটাও হবে না, কিন্তু একই সাথে যাতে মানুষের জীবনযাত্রাও চলে, জিনিসপত্রের দামও স্বাভাবিক থাকে এবং অর্থনীতিও গতিশীল হয়, সেই বিষয়টাকে তাকে এনশিওর করতে হবে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, ইনফরমেটিভ ভিডিও করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি সাথে পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।